মেহেরিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘালয়ের মোলায়েম দৃষ্টি আলোর দিকে তাক করা। সিতারা বেগম আলোর মুখের দিকে তাকিয়ে আছেন। তিনি খুব ভালো করে জানেন আলো কেমন চরিত্রের, কিন্তু আলোর মুখ থেকে তিনি জানতে চান প্রকৃত ঘটনার সারসংক্ষেপ। একজন অচেনা মেয়ে এসে আলোর চরিত্রে কাদামাটি ছুঁড়বে আর আলো তা গায়ে মেখে কাঁদবে। ব্যাপারটা যেন মানতে পারছেন না তিনি। আলো সোফা সেরে উঠে দাঁড়ালো, শরীর কাঁপছে। শরীরের ভেতর কিছু হারানোর ভয়ে কেমন জানি অনুভব করছে। সিতারা বেগম হাতটা ধরে টেনে অবুজ কিশোরীর ন্যায় বলল, আম্মা, চলো আমরা চলে যাই, আমার দম বন্ধ লাগছে। সিতারা বেগম আলো ভীষণ অবাক হলো আলোর আচরণে। ইনায়ের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। অবশেষে আলোর পরাজয় দেখার সময় হয়ে গেছে। মেহরিন অস্থির লাগছে। নিজ হাতে ছেলে দুটোর জীবন নষ্ট করেছেন কেবল আলোকে নিজের পুত্রবধূ হিসেবে এনে। মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে রইল। বিস্ময়কর পরিস্থিতির তৈরি হলো। তার সামনে দাঁড়ানো এই আলোকে চিনতে ভারী অসুবিধা হচ্ছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, আলো ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছে কেন। আলো অস্থির হয়ে তখনও সিতারাকে বারবার অনুরোধ করছে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু আলো যখন বুঝতে পারল সিতারা মনে কি চলছে, ঠিক তখনই একবার শান্ত হয়ে গেল। ডান হাত দিয়ে চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে সিদ্ধান্ত নিল সে একাই চলে যাবে। তার দম বন্ধ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ এখানে থাকলে সে নির্ঘাত মৃত্যুবরণ করবে। আলো সামনের দিকে পা বাড়াতে ইনায়া উঠে এসে আলোর হাত ধরে আটকে ফেলল। আলো ভীষণ অবাক হলো ইনায়ার কাণ্ড দেখে। মেয়েটার সঙ্গে তার কোনোদিনও দু চারটে কথা হয়নি, তবুও এই মেয়ে তাকে শত্রু ভেবে বসে আছে। কারণ কি? আমার হাত ছাড়ুন ইনায়া। আলোর কথা শুনে ইনায়া হাত ছেড়ে দেওয়ার বদলে আরও জোর চেপে ধরল। ব্যথায় আলোর চোখ মুখ কুঁচকে গেল। মেঘালয়ে উঠে এসে ইনায়ের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। আঙ্গুল উঁচু করে হুমকি সুরে ইনায়াকে বলল, ডোন্ট ক্রস ইয়োর লিমিটস। ইনায়া, আমি আমার স্ত্রীর কাছে জবাব চেয়েছি, তুমি ইন্টারফেয়ার করা বন্ধ করো প্লিজ। সুযোগ তো আপনিই দিয়েছেন ডাক্তার সাহেব। যেই কথাগুলো আপনি আমাকে চার দেওয়ালের ভেতরে জিজ্ঞেস করতে পারতেন, সেই কথাগুলো আপনি সবার সামনে জিজ্ঞেস করেছেন। আলোর মুখ থেকে এই কথা শুনে মেঘালয়ের চোখ বড় বড় করে তাকালো। আলো এই প্রথম তার সঙ্গে উঁচু গলায় কথা বলছে। ইনায়া আলোর মুখের দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই আলো দুই কদম পিছিয়ে গেল। তারপর মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, আমি কখনোই আপনাকে বিয়ে করতে চাইনি। আপনার মা যখন বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে গেল, তখন আমার বাবা রাজি হলেও আমি রাজি ছিলাম না। পরবর্তীতে একদিন আপনার মা আমার সঙ্গে দেখা করতে এলো। সেখানে তার হঠাৎ অসুস্থতা। হসপিটালে অ্যাডমিট করলেন ওনাকে। ঠিক সেই ঘটনার জের ধরে পরদিন সকালে আপনি এসেছিলেন আমাদের বাড়িতে। আপনি আমাকে কনভিন্স করেছিলেন। তারপর আমি না পারাতে আমার সমস্যা, আমার খুঁত সম্পর্কে আপনাকে জানিয়েছিলাম। আপনি সেদিন সব জেনে শুনেও আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। আলো থেমে গেল। কথাগুলো বলে সে হাঁপিয়ে উঠেছে। মেঘালয় আলোর অবস্থা দেখে ধরতে গেলে আলো পিছনের দিকে সরে যায়। মেঘালয়ের হৃদয় হাহাকার করে ওঠে। আলোর আত্মসম্মানের আজ আঘাত লেগেছে। আজ মেঘালয় টের পেল আলোর হৃদয় ভাঙা সুর। আমি জানতাম আপনি হয়তো আমার খুঁটিনাটি সব ব্যাপারে আপনার মাকে জানিয়েছেন, এবং সবটা জেনে আপনার মা আমাকে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছে। কিন্তু বিধি বাম, আমার কপাল, আপনি সবটা গোপন রেখে আমাকে বিয়ে করেছেন। কি ফায়দা হলো? সেই তো আমাকে অপদস্থ হতে হলো। অথচ এই অপদস্থ হবার ভয়ে আমি আপনাকে সব জানিয়েছি, কিন্তু আপনি সেই আমাকে অপদস্থ করার জন্য সকলকে আয়োজন নিজ হাতে করে রেখেছেন। আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার গোপনীয় ব্যাপার যে এভাবে কখনো বেরিয়ে আসবে আমি কল্পনা করিনি। আমি তোমাকে মেনে নিয়েছি, তুমি আমার স্ত্রী আলো। তোমাদের আজাইরা কথাবার্তা সাইডে রাখো প্লিজ। কথা এড়িয়ে যাওয়ার কি দরকার? কি দারুণ ফন্দি আঁটতে পারো তুমি আলো। ইনায়ের কথা শুনে আলো চোখ পাকিয়ে তাকালো। ইনায়ের সামনে গিয়ে দাঁড়ালো আলো। মেঘালয় কিছু বলতে গিয়েও বলতে পারছে না। আলোর এমন রূপ সে কখনো দেখেনি। বিয়ের পর থেকে শান্তশিষ্ট নরম হৃদয়ের মিষ্টি এক আলোকে দেখে সে অভ্যস্ত। আলো বুকের উপর হাত দুটো ভাঁজ করে ইনায়াকে প্রশ্ন করলো, কোন কথা এড়িয়ে যাচ্ছি আমি? আপনার নোংরা মন মানসিকতার
কথার ফাঁদে আমাকে আপনি আটকে ফেলতে চাইছেন? হোয়াট ডু ইউ মিন? তুমি যা করেছো আমি তাই বলছি। আপনি আদৌ সত্যি বলছেন, বাকিটা লুকিয়ে রেখেছেন। ইনায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আলোর দিকে। মাহারিন, সিতারা এবং মেঘালয় এবং ইনায়ার কথার আগামাথা খুঁজে পাচ্ছে না। আমি যে বলছি সবটাই সত্যি, তুমি চালাকি করছো। এখন আলো, অবশ্য গরিব ঘরের মেয়েরা দারুণ চালাক হয়, কথার মায়াতে মানুষকে মায়াজালে আটকে ফেলতে পারে তারা। উদাহরণ হিসেবে তুমি নিজেই সাক্ষাৎ জলজ্যান্ত প্রমাণ। ইনায়ের কথা শুনে আলোর এক মুহূর্তের জন্য তানিয়ার কথা মনে পড়ল। বিয়ের পরদিন সকালে জাদুটোনার কথা টেনেছিল তানিয়া, আর আজ তার বোন ইনায়া বলছে কথার মায়াজাল। আপনাদের তুলনা হয়তো আমাদের তেমন আহামরি কিছু নেই, কিন্তু ততটাও গরিব আমরা নই যতটা আপনারা গরিব ভাবেন। আমি এবং আমার পরিবার ব্যাকগ্রাউন্ড জেনেই আমাকে বউ করে আনা হয়েছে। ছলচাতুরি করেছো, ভালো মানুষ হবার ভান করেছো। তোমার শারীরিক খোঁজ সম্পর্কে যদি মাহেরিন আন্টি জানতেন, তবে কি তুমি এই বাড়ির বউ হতে পারতে? ইনায়ের ছেলেমানুষির কথা শুনে আলো মেঘালয়ের দিকে তাকিয়ে ইনায়াকে উদ্দেশ্য করে বলল, কখনোই না। আমি জানতাম বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নেই। আমি চাঁদের দিকে কখনো মাথা উঁচু করে তাকাইনি। কিন্তু চাঁদ যে কখনো আমার ঘরে এসে ঠাঁই নিল। আলোর কথা শুনে মেঘালয়ের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। ইনায়া আলোর সামনে গিয়ে দাঁড়ালো। আলো এবং মেঘালয়ের মাঝে এখন ইনায়া দাঁড়িয়ে আছে। মাসফি ভাইয়ার সঙ্গে তোমার সম্পর্ক কি? মাসফি ভাইয়াকে জিজ্ঞেস করুন। তোমার কাছে জানতে চাই, কারণ তোমাদের মাঝে গড়ে ওঠা একটা কুৎসিত সম্পর্কের কারণে আমার আপু অভিমান করে চলে। ইনায়া কথাখানি সম্পূর্ণ করতে পারল না। আলো হাত উঁচু করে থামতে ইশারা করলো ইনায়াকে। ইনায়া চুপ করে গেল। আপনার আপু কোন কারণে মারা গেছে সেটা আপনিও জানেন। শুধু শুধু আমাকে তার মৃত্যুর সঙ্গে জড়িয়ে অপবাদ দিচ্ছেন কেন? হোয়াট ডু ইউ মিন? আমি অপবাদ দিচ্ছি তোমাকে? অবশ্যই দিচ্ছেন। তানিয়া ভাবি হার্ট অ্যাটাকে মরেনি, মরেছে বিষ পানে। যদিও তার বিষ পান করার কারণও আমি নই। অ্যাম আই রাইট ইনায়া? আলোর কথা শুনে যেন বজ্রঘাতের ন্যায় পড়ল পুরো ড্রয়িং রুমে। মাহেরিন, মেঘালয় এবং সিতারা বেগম অবাক হয়ে গেলেন। ইনায়া শুকনো দুটো ঢোক গিলল। তারপর আমতা আমতা করে বলল, মিথ্যা কথা বলছো কেন? আপু তোমাকে এবং মাসপি ভাইকে একসঙ্গে দেখে সহ্য করতে পারেনি, হার্ট অ্যাটাক করেছে। হসপিটালে সবাই ছিল, ডাক্তার, নার্স। তারা কেন হার্ট অ্যাটাকের কথা বলেছে? আপনারা বড়লোক মানুষ, টাকা দিয়ে অনেক কিছুই করতে পারেন। মৃত মানুষের মৃত্যুর আসল কারণ লুকিয়ে রাখতে পারেন। আমার বোনের মৃত্যুর আসল কারণ লুকিয়ে রাখলে আমার ফয়দা কি? ইনায়ের প্রশ্ন শুনে আলো জবাবে বলল, প্রথমে তার পোস্টমর্টম আটকেছেন, তারপর এখন আমাকে ফাঁসাতে চাইছেন। অথচ আপনিও জানেন আমি কোনোভাবে মাসফি ভাইয়া এবং ভাবির মাঝে ইনভলভ নেই। সেদিন তানিয়া ভাবি দুজন মানুষের সামনে বিষ খেয়েছিল। সেই দুজনের মধ্যে আমি একজন এবং আরেকজন হচ্ছেন আপনি। ধস্তাধস্তি প্রায় অনেক হয়েছিল ভাবির সঙ্গে, কিন্তু কাজ হয়নি। সে খেয়ে ফেলল বাগানের পোকা মারার ওষুধ। ও মানুষটা চোখের সামনে থেকে নাই হয়ে গেল তুচ্ছ কারণে। আমি সেই ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম সেদিন। আর আপনি আজ বলছেন আমার মাসফি ভাইয়ার সঙ্গে? বাকি কথা উচ্চারণ করতে পারল না আলো। তুমি মিথ্যা বলছো আলো। ইনায়া আলোর কথা শুনে তোতলাতে শুরু করলো। আমি একরত্তেও মিথ্যা বলছি না। আপনি জানেন সত্যি ঘটনা কি? আমি এতদিন ব্যাপারটা চেপে রেখেছিলাম, কারণ একজন মানুষের মৃত্যু নিয়ে কেউ উপহাস করুক আমি তা চাইনি। কিন্তু আপনি আমার নীরবতাকে দুর্বলতা ভেবে আমাকে অপদস্থ করতে চাইলেন। কেন এমন করলেন? আপনার কি ক্ষতি করেছি আমি? আমার বাপ মারা গেছে, আমার সন্তান নেই। আমার কে আছে বলুন? কেন আমার প্রতি আপনার এত বিতৃষ্ণা প্রকাশ? ইনায়া মাথা নিচু করে ফেলল, কারণ আলো যা বলছে সব সত্যি। তানিয়া বিষপান করেছে, মৃত্যুর কারণ এটাই। ডাক্তারদের বেশ মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। বাচ্চাটা অতি সুকৌশলে সে ডেলিভারি করিয়েছে যাতে বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। মাসফি তো তানিয়াকে হারিয়ে ফেলার ভয়ে আশেপাশে কি হচ্ছিল ধ্যান ছিল না তার। তানিয়াকে মৃত ঘোষণা করার পর মেঘেলা এবং মেহেরিন পরের গাড়িতে এসে হসপিটালে উপস্থিত হয়। তারা বুঝতে পারল না আসলে তানিয়ার মৃত্যুর কারণ কী ছিল। তাদের যা বলা হয়েছে তাই তারা বিশ্বাস করেছে। মেহেরিন মাথা নিচু করে ফেলেছে। আলোর কথাগুলো শুনে মাথা নষ্ট হবার উপক্রম হলো। মেঘালয় ঠোঁটের
এক কোণা চেপে ধরে অস্থির ভঙ্গিতে ইনায়াকে পাশ কাটিয়ে হেঁটে গেল আলোর সামনে। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো না আর, তবুও মেঘালয় বেহায়ার মতো আলোর মুখটা দুহাতে তুলে ধরল। তুমি শুধু একবার বলো, মাসবি ভাইয়ার সঙ্গে তোমার কি কথা হয়েছিল সেদিন। নয়তো আমি তানিয়া ভাবির মতো মানুষ। শুধু তুমি নিজের দিকটা ভেবে জবাব দাও আলো। তোমাকে সবাই ভুল ভাবছে। সবার মাঝে কি আপনিও আছেন ডাক্তার সাহেব? আলোর প্রশ্ন শুনে মেঘালয় স্তব্ধ হয়ে গেছে। মেয়েটা কি বোকা? আরে বোকা মেয়ে, তোমাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তুমি শুধু নিজের অবস্থান সম্পর্কে ক্লিয়ার করো, বাকিটা আমি সামলে ফেলবো। মেঘালয়ের কথাগুলো বলতে পারল না। মস্তিষ্কে উদয় হয়ে কণ্ঠস্বরে আসার আগে আলো মেঘালয়ের হাত দুটো সরিয়ে দিল। তারপর পেছনের দিকে সরে যেতে যেতে বলল, মনে আছে তো আপনার, বিয়ের আগে যেদিন আপনি আমায় কনভিন্স করতে গিয়েছিলেন সেদিন একটা কথা বলেছিলাম। মেঘালয় মাথা নাড়িয়ে বলল, আলবাত মনে আছে। তুমি বলেছিলে, কখনো যদি মনে হয় আপনি আমার প্রতি অবহেলা করছেন, আপনি আমাকে পছন্দ করছেন না, তাহলে আমি আপনার সঙ্গে সংসার করব না। আপনার পথ আর আমার পথ আলাদা হয়ে যাবে। কথাটি সম্পূর্ণ করার পর মেঘালয় আলোর কথার মানে বুঝতে পারল। আলোর হাত ধরতে গেলেই আলো পিছিয়ে যায়। মেঘালয় ছটফট করে আলোকে স্পর্শ করার জন্য, কিন্তু আলোর পাষাণ হৃদয় যেন মেঘালয়ের হৃদয়ের অবস্থাটুকু বুঝতে পারল না। আপনার সঙ্গে আমার আর সংসার করা হয়ে উঠবে না। যেই সম্পর্ক মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, সেই সম্পর্ক বয়ে বেড়ানোর মতো শক্তি আমার নেই। আলোর কথা শুনে মেহেরিনের বুকটা কেঁপে উঠল। মেঘালয়ের অস্থির লাগছে, পুরো শরীর ঘেমে জবজবে। পরনের সাদা শার্টটা ভিজে শরীরের সঙ্গে লেপ্টে আছে। সিতারা বেগম অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল আলোর দিকে। মিথ্যার উপর দাঁড়িয়ে নেই। তোমার আর আমার বন্ধনের একটা পবিত্র নাম আছে। তুমি এখন রেগে আছো আমার উপর। তুমি ঘরে এসো আমার সঙ্গে, ফ্যানের নিচে বসো, এক গ্লাস পানি খাও। তুমি শান্ত হলে আমি তোমাকে সব খুলে বলবো। প্লিজ আলো, পাগলামি করো না। মেঘালয় আলোর হাত দুটো ধরে মিনতি সুরে বলল। আলো প্রচণ্ড অভিমানী হয়ে মেঘালয়ের চোখের দিকে তাকালো। আলোর চোখ দুটো লালচে রং ধারণ করেছে। মেঘালয়ের বুকটা ব্যথা করছে। আলোকে হারিয়ে ফেলার ভয় তাকে কাবু করে ফেলেছে যেন। বিয়ের দিন সকালে যখন তাদের আকন্দ হলো, তখন মাসফির ফোনে ভিডিও কলে আলোকে কাঁদতে দেখেছিল। দেখে সে বলেছিল, শাদি মোবারক মিসেস মিথ্যাবতী, অবশেষে আপনি আমার হলেন। আজ যত কান্না করতে পারেন করুন, বাধা দেব না। কারণ আজ আপনার দিন। আমার বাড়িতে, আমার জীবনে, আমার ছোট্ট ঘরটায় যেদিন আপনার আগমন হবে, সেদিন আপনার কান্নাকাটি ছুটি নিবে। আই প্রমিস। কোথায় সেই প্রতিশ্রুতি? মেঘালয় আজ হেরে গেছে বাজে ভাবে। আলোকে সে আগলে রাখতে পারেনি। আজ আলোর চোখের পানির কারণ হয়েছে সে। কতখানি কষ্ট পেয়েছে আলো, যার কারণে বহুদিন আগে বলা কথাগুলো আজ তার মনে পড়েছে অসময়ে। দুই পা পিছিয়ে এগিয়ে আলোর গালে দুই হাত রেখে মেঘালয় আদুরে সুরে বলল, আমার উপর অভিমান করো, রাগ করো, চেঁচামেচি করো, আমি রাগ করব না, বিশ্বাস করো। তবুও তুমি আমার সঙ্গে কথা বলো। আমাকে ছেড়ে যাওয়ার চিন্তাভাবনা মাথায় এসে থাকলে ঝেড়ে ফেলে দাও। তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? মেঘালয় একাই কথাগুলো বলে গেল। আলো চুপ করে শুনে গেল। আলোর নীরবতা আজ মেঘালয়কে ভেঙে চুরে দিচ্ছে। শেষমেশ মেঘালয় অসহায়ের মতো পেছনে ফিরে মেহেরিনের দিকে তাকালো। মেহেরিন মেঘালয়ের দৃষ্টির মানে বুঝতে পারল কি না। মেহেরিন তার দৃষ্টি নত করে ফেলল। আলো মেঘালয়ের হাত দুটো সরিয়ে দিল। তারপর দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে দোতলার দিকে রওনা হলো। মেঘালয় দেরি করলো না। আলোর পেছনে দৌড়ে চলে গেল। আলো ঘরে ঢুকলো, ওর পিছনে মেঘালয়। রুমের দরজা বন্ধ করার শব্দ শুনে আলো পেছন ঘুরতেই দেখতে পেল মেঘালয়কে। আলো দৃষ্টি ঘুরিয়ে আলমারির কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই মেঘালয় এসে খপ করে আলোর হাত ধরে টান দিল। আলো হুমড়ি খেয়ে পড়ল মেঘালয়ের প্রশস্ত বুকে। তারপর খুব শক্ত করে আলোকে বুকের মাঝে চেপে রাখলো। আলো ছটফট করে মুক্ত হবার জন্য। একসময় মেঘালয়ের সঙ্গে শক্তি দিতে না পেরে মেঘালয়ের বুকে জোরে ধাক্কা দেয়। মেঘালয় খানিকটা সরে গেল তার অবস্থান থেকে। ভীষণ অবাক হলো সে। আলোর আচরণে ভীষণ কষ্ট পেল। যেই আলো সবসময় মেঘালয়ের স্পর্শ পাওয়ার জন্য মুখিয়ে থাকতো, তার বুকের সঙ্গে লেপ্টে থাকতো, সেই আলো আজ তাকে নিজ হাতে সরিয়ে দিল।
মেঘালয়ের মেল ইগোতে হার্ট করলো ব্যাপারটা। আমার স্পর্শ সহ্য করতে পারছো না তুমি? প্রশ্নটি শুনে মেঘালয়ের মুখের দিকে তাকালো আলো। দুজনের চোখে আজ সমান সমান অভিমানের জন্ম হয়েছে। আলোর দৃষ্টি ঝাপসা হয়ে আসার আগে দৃষ্টি নত করে ফেলল। মেঘালয় পলকহীন চোখে তাকিয়ে আছে আলোর পানে। আলো মেঘালয়ের চোখের দিকে তাকালো না কথাগুলো বলার সময়। মাথা নিচু করে মেঝেতে অনাদরের পড়ে থাকা কার্পেটের দিকে তাকিয়ে বলল, আপনি তো কেবল পারেন নানান বাহানায় আমার শরীর ছুঁয়ে দেখতে। আমি আপনার শরীরের ক্ষুধা মেটানোর বস্তু হয়তো। বিয়ের এতগুলো মাসে আমার শরীর ছোঁয়ার মধ্যে আপনার আধিপত্য বিস্তার ছিল। আমাদের সম্পর্কে আর কোথাও আপনার কন্ট্রিবিউট দেখলাম না আমি। আমি শুধু বোধহয় নীরবে নিবৃতে কন্ট্রিবিউট করেছি একজন স্ত্রী যা করার দরকার। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নিজের দায়িত্ব পালন করার জন্য। আলো, কি বলছো তুমি এসব? মেঘালয় চরম বিস্ময় নিয়ে কথাটি বলল। আলো চোখের পানি হাত দিয়ে মুছে ফেলল। তারপর শুকনো গলায় বলল, যা বলছি সত্যি বলছি। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আপনি আমাকে যেভাবে দেখতে চেয়েছেন আমি নিজেকে ঠিক সেভাবেই আপনার সামনে প্রেজেন্ট করেছি। একজন স্ত্রীর দায়িত্ব মাঝে কি এই অংশটা পড়ে না? মেঘালয় ঘোরের মাঝে জবাব চাইল আলোর কাছে। আলোর ভারী কথা মেঘালয়ের মাথায় ঢুকছে না। আলো চুপ করে আছে। হয়তো সামনে আরো কিছু বলার আছে তার। সময় নিচ্ছে কথাগুলো সাজিয়ে উপস্থাপন করার জন্য। অবশ্যই, কিন্তু আপনি কখনোই আমার দিকটা ভেবে দেখেননি ডাক্তার সাহেব। আপনি কেবল স্বার্থপরের মতো নিজের কথা ভেবেছেন। আলো দম ছাড়ল, যেন সে হাঁপিয়ে উঠেছে। মেঘালয়ের কথা বলার শক্তি ফুরিয়ে আসছে আলোর কথাগুলো শোনার পর থেকে। তবুও সাহস আজ সাহস সঞ্চয় করে আলোর কথাগুলো মন দিয়ে শুনবে বলে সিদ্ধান্ত নিল সে। আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আপনার পছন্দের রঙের শাড়ি কাপড় আমাকে পরিধান করতে হয়েছে। আমাকে এই রঙে নয়, অন্য রঙে মানাবে। এভাবে চুল বাঁধলে বেটার লাগবে, অন্যভাবে নয়। আপনার কিছু কিছু কথায় অপ্রকাশিতভাবে আমার গায়ের রং নিয়ে আপনার হতাশা আমাকে বারবার ভেঙে চুরে দিয়েছে। যেই আমি লাল গোলাপের প্রতি আসক্ত, সেই আপনার জন্য আমি কাঠগোলাপের প্রতি অভ্যস্ত হলাম। আপনি বাচ্চা নিতে চাননি, পিল এনে দিয়েছেন, কিন্তু আমি গাধা অন্যের কথা শুনে প্রেগনেন্ট হলাম। আমার দিকের আত্মীয়রা হয়তো আমার ভবিষ্যতের প্রেডিকশন করেছিল। তারা বারবার বলতো একটা বাচ্চা এলে সব ঠিক হয়ে যাবে। একটা বাচ্চা তোর কোলজুড়ে এলে তোর হাজার দোষ মাফ হয়ে যাবে। আমিও তাদের কথায় বাচ্চা নিলাম, কিন্তু উপরালার পরিকল্পনা বুঝি ভিন্ন ছিল। আমার বাচ্চাটা চলে গেল আমাকে ছেড়ে। এতটুকু বলে থেমে গেল আলো। গলা শুকিয়ে আসছে তার। এত কথা কখনো একসঙ্গে বলেছে বলে মনে পড়ছে না তার। তার জীবনে কখনো এত এত অভিযোগ জমা হয়নি। এই যে এত অভিযোগ কার নামে? তার ডাক্তার সাহেব। তার এত অভিযোগ একদিনে জমা হয়নি। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা জমে যেমন সুউচ্চ পাহাড়ে পরিণত হয়, মেঘালয়ের প্রতি তার ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ আজ পাহাড় সমান পরিণত হয়েছে। মেঘালয় শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। এত এত অভিযোগ তার নামে কবে জমা হলো? সেই সময় নিয়ে ভাবতে বসেছে। কথা বলার ফাঁকে আলো সময় নিয়েছে। সেই সময়ে সে নিজেও ভাবতে বসেছে তার উপর আরোপ করা অভিযোগগুলো নিয়ে। তানিয়া ভাবি যেদিন মরে গেল সেদিন আমি মরে যেতাম যদি না আমার আম্মা আমাকে হসপিটালে নিতেন। সেদিন আপনাকে কল দিলেন আম্মা, আমার শারীরিক অবস্থার কথা আপনাকে জানালেন। আপনি ফিরে আসার কথা বলেও ফিরে এলেন না। হয়তো আমার থেকেও সেদিন মাসফি ভাইয়ার সন্তান আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেদিন আমার অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। আমার বৃদ্ধা আম্মা এবং জেসমিন আপা আমাকে কোনো মতে বুকে জড়িয়ে একটা সিএনজি ডেকে তাতে করে আমাকে হসপিটালে নিয়ে গেল। আরে, সিএনজিতে যখন আমি পা তুলে উঠতে গিয়েছিলাম না, তখন মনে হয়েছিল আমার শরীরের নিম্নভাগে কি যেন ছিঁড়ে আসছিল। আমার স্বামীর দামি গাড়ি সেদিন আমার এবং আমার অনাগত সন্তানের জন্য বরাদ্দ ছিল না। সেদিন আমার খিঁচুনি আমাকে যতটা কাবু করতে পারেনি, যতটা আমার সন্তানের নড়াচড়া আমাকে কাবু করেছে। সেদিন আমার ছটফটানি কি আমার পুচকে শোনাটাও টের পেয়েছিল। হয়তো মায়ের কষ্ট সে টের পেয়েছিল। মায়ের সকল কষ্টের অবসান ঘটিয়ে সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে চলে গেল তার মাকে শান্তি দিয়ে। আমার সেই ভয়ঙ্কর খিঁচুনি এখন কোথায় আছে? আমার ভয়ঙ্কর ব্লাড প্রেশার এখন কোথায় আছে?
আমার বাচ্চাটাকে গিলে খাওয়ার পর সব পালিয়ে গেছে আমার শরীর থেকে। আমাকে গিলে ফেললো না কেন? আমাকে রেখে গেছে কেন? হাহাকার করার জন্য? জন্মের পর থেকে জন্মদাত্রীর জন্য হাহাকার করে বড় হয়েছি। এরপর বাবাকে হারিয়ে তারপর আমার হাহাকার শুরু হলো। বাবার জন্য হাহাকার মিটে যাওয়ার আগেই সন্তানটা বেইমানের মতো চলে গেল। আরে, যাবি যখন তখন আমার গর্ভে এসে জায়গা নিয়েছিলি কেন? আমি তো অপূর্ণতায় ঘেরা মানুষ। আমাকে পূর্ণতা দেওয়ার লোভ দেখিয়ে শূন্য করে চলে গেলি কেন? আলোর চোখ দিয়ে জল বের হয়ে হলো না, কিন্তু মেঘালয়ের চোখজোড়া আজ অশ্রুসিক্ত। তবে কি সেদিন একজন স্বামী হিসেবে, একজন পিতা হিসেবে তার দায়িত্বে ভাটা পড়েছিল? সে তার দায়িত্ব পালন করতে পারেনি। আলো খাটের উপর গিয়ে বসলো। সি সেকশনের ধকল সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। একজন মা হতে যতটা কষ্ট অনুভব করতে হয় সে তো ঠিক ততটাই কষ্ট অনুভব করেছে, অথচ মা হতে গিয়েও হতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, আজ যদি আমার বাচ্চাটা থাকতো তাহলে তো আমাকে দুটো কথা বলতে সবাই হেজিটেট করতো। হয়তো বাচ্চার খাতিরে আমার দোষ গুণ নিয়ে বিচার সভা বসলেও বিচার কার্য সম্পূর্ণ হতো না। সৃষ্টিকর্তা আসলেই বোধহয় চাইনি আমি কারো করুণার পাত্রী হয়ে এই বাড়িতে থাকি, আপনার সংসারে আপনার নামের বউ হয়ে থাকি। বিয়ে নামক একটা পবিত্র বন্ধনের নাম আমাদের দুজনকে একই সুতোয় বাঁধতে পারলেও মন এবং মানসিকভাবে বাঁধতে পারেনি। মেঘালয়ের শ্বাস আটকে আসার উপক্রম। কি শুনছে এসব? কার জন্য মেঘালয় এত এত স্যাক্রিফাইস করলো? আলোর কমফোর্টের ভেতরে সে কখনো অনুপ্রবেশ করেনি। আলো যা চেয়েছে তাই দিয়েছে। আলোকে সময় দিয়েছে যাতে সে তাকে বুঝতে পারে। স্বামী হিসেবে এতটুকু চাওয়া কি তার অপরাধ? নিজের স্ত্রীকে পছন্দের রঙে দেখতে চাওয়া অপরাধ, নাকি লাল গোলাপের বদলে কাঠগোলাপ খোপায় গুজে দেওয়া অপরাধের? অপ্রাপ্ত বয়স্ক স্ত্রী যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্য যদি পিল এনে দেওয়া অপরাধের হয় তাহলে সে তো মস্ত বড় অপরাধী। আলো এত স্বার্থপর, সে সব কিছু ভুল দেখতে পেয়েছে। দেখতে পায়নি মেঘালয়ের যত্নের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাকে। তোমার ভাষ্য মতে তোমার আর আমার মাঝে অলিখিত এক শারীরিক সম্পর্কের চুক্তি হয়েছিল। গত ৮ মাসের সংসারে তাহলে তোমার আর আমার মাঝে কিছুই গড়ে ওঠেনি। তোমার প্রতি আমার নেওয়া যত্ন, আদর, তোমার হাজারটা দোষ ভুলকে অগ্রাহ্য করে তোমার পক্ষে থাকা, রাত বিরেতে তোমার সন্তানের জন্য হাহাকার করার সময় আমার বুকে এসে তোমার ঠাঁই নেওয়া, সবই কি তবে সাময়িক আবেগের বশে করা ভুল? মেঘালয়ের প্রশ্নের জবাব নেই আলোর কাছে। একজন স্বামী যদি তার স্ত্রীকে মুখ ফুটে একবার ভালোবাসি শব্দটা না বলে, তাহলে কি স্ত্রী আগ বাড়িয়ে বলবে আপনাকে ভালোবাসি? অন্য স্ত্রীরা হয়তো তাদের স্বামীকে বলতে পারে, কিন্তু আলো যে বলতে পারবে না। যেই স্বামীকে লুকিয়ে চুরিয়ে দেখতে হয় সেই স্বামীর সঙ্গে কোথাও ঘুরতে বের হলে মানুষের বাঁকা চাহনির সম্মুখীন হতে হয়। সেই স্বামীর পাশে দাঁড়ালে হীনমন্যতায় ভুগতে হয়। যেই স্বামী নিজের স্ত্রীকে শুধুই শয্যা সঙ্গিনী ভাবে, অন্তত সেই স্বামীকে নিজ থেকে ভালোবাসি বলার মতো ভুল করবে না। মেঘালয় আর তার সম্পর্কটা ৮-১০টা সম্পর্কের মতো নয়। তাদের সম্পর্কটা জটিল সমীকরণ। মেঘালয় এবং আলো কখনোই এক পথের পথিক হবার কথা ছিল না। কিন্তু পৃথিবীর করা কোনো এক ভুলের কারণেই তাদের দুজনের প্রণয় হলো অকারণে। চুপ করে আছো কেন? জবাব দাও। একজন আদর্শ স্বামী তার স্ত্রীর জন্য যা কিছু করে, আমি মেঘালয় ইমতিয়াজ আহমেদ, আমার স্ত্রী তামান্না ইসলাম আলোর জন্য আমি তাই করেছি। আমার ধর্মে আমার স্ত্রীকে সম্মান দিতে বলে, আমি দিয়েছি। আমার ধর্মে স্ত্রীর দোষ ত্রুটিকে উপেক্ষা করতে বলে, আমি উপেক্ষা করেছি। আমার স্ত্রীর সকল ইচ্ছা অনিচ্ছাকে আমি গুরুত্ব দিয়েছি। ভালোবাসতে পেরেছেন, অথচ ধর্মে স্ত্রীকে আগে ভালোবাসার কথা বলা হয়েছে। আলো বিছানা ছেড়ে মেঘালয়ের সামনাসামনি দাঁড়িয়ে প্রশ্নটি করল। মেঘালয় আলোর চোখের দিকে তাকালো। নিবিড় রজরে আলোর চোখের তারায় নিজেকে খুঁজে ফেরার বৃথা চেষ্টা করলো। আজ একটা জিনিস জানতে ইচ্ছে করছে, আলো কি তাকে ভালোবেসেছে? নিজের মনের কথা বলার আগে শুধু একবার আলোর মনের খবর নেওয়া জরুরি। সে শতভাগ নিশ্চিত আলো তাকে ভালোবেসে ফেলেছে। আজ কেন যেন বড্ড লোভ জাগলো মনে, আলোর মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য। আমার কথা বাদ দাও তো মিথ্যাবতী, তুমি নিজের অনুভূতি সম্পর্কে বলো। ডাক্তার সাহেবকে ভালোবাসতে পেরেছো?
তার মায়ায় নিজেকে জড়িয়ে নিতে পেরেছো? সেদিন না বললে আমার মাঝে তোমার অস্তিত্বকে খুঁজে বেড়াও। আলো মেঘালয়ের কাছ থেকে দৃষ্টি সরিয়ে খোলা বারান্দার দিকে তাকালো। বাইরে আজ প্রচণ্ড ঝড় হবে। তীব্র ঝড়ে আজ বিশাল কোনো গাছের ডালপালা ভেঙে আছড়ে পড়বে ভূমিতে। সেই ডালপালার অতি যত্নে বাসা বেঁধে বাঁধা কোনো এক পাখি তার আশ্রয়স্থল হারাবে। আজ বহুদিন পর আলোর বুকের হাহাকার মিটে গেল। মেঘালয়ের মিছে ভালোবাসার মিথ্যে ভাবনা থেকে আজ সে স্বেচ্ছায় মুক্ত নিল। মেঘালয় তাকে কোনোদিনও ভালোবাসেনি। যদি ভালোবাসতো তাহলে নির্দ্বিধায় বলে ফেলতো তার মনের কথা। এত এত অভিযোগ সে তোমাকে ভালোবাসি বাক্যটি বলে মিটিয়ে ফেলতো। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো। অতি সুদর্শন পুরুষটার সঙ্গে তার বিগত ৮ মাসের সংসার কখনো এভাবে তাকিয়ে তাকে দেখা হয়নি। বড্ড ভয় হতো। অসম্মান হওয়ার ভয় হতো। অপাত্রে ভালোবাসা দান করার কথা ভাবতে বসলে বুক কেঁপে উঠত। আজ আর সেই ভয় নেই। মেঘালয় চোখের দিকে তাকিয়ে বলল, চলবে ইনশাআল্লাহ।